Welcome students to my new video. In this video, I am going to discuss some advanced topic or advanced concepts of nouns. Okay, তো এই ভিডিওটা কিন্তু কয়েকটা পার্টে হবে। প্রথমে আমি পুরো একটা ভিডিওতে আমি পুরোপুরি কিন্তু অ্যাডভান্সের টপিকগুলো করাবো না। কিছু পার্ট পার্ট করে কয়েকটা ভিডিওতে আমি কিন্তু এগুলো কমপ্লিট করাবো। ঠিক আছে? তো আগেই তোমরা জেনেছো নাউন কাকে বলে, তাহলে নিশ্চয়ই নাউন সম্বন্ধে আর কোনো প্রবলেম নেই। যদি কারো প্রবলেম থাকে আগের ভিডিওটা দেখো, তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বেসিক যে কনসেপ্ট গুলো আজকে কিন্তু আমরা অ্যাডভান্স নিয়ে ডিল করব, তাই তো? তো প্রথম টপিক কি, যে ফাংশন অফ নাউন। এই যে নাউন আমরা বলছি, এই নাউনটাকে আমরা ব্যবহার কোথায় করব? নাউনটাকে যে ব্যবহার আমরা কোথায় করব? এই ফাংশন, এর ফাংশন কি? এই যে নাউন, নাউনের কাজ কি? এটা হচ্ছে দুটি ভাবে কাজ করা যেতে পারে। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট মানে কি? দেখো, সাবজেক্ট, what is subject? Subject is topic of discussion and doer of the action. What do you mean by these two words or these two phrases? That means the topic of discussion. তুমি হয়তো কথা বলছো, ঠিক আছে? কথা বলছো বা কোনো একটা কথা বলা হচ্ছে, যার সম্বন্ধে কথাটা বলা হচ্ছে সেই হচ্ছে এখানে কিন্তু সাবজেক্ট। আর একটা কি, একটা ধরো কোনো কাজ হচ্ছে, কেউ কোনো একটা কাজ করছে, যে কাজটা করছে সে হচ্ছে কিন্তু এখানে আমার সাবজেক্ট। তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট দুরকম, সাবজেক্ট কে দু রকম ভাবে চেনা যেতে পারে। একটা হচ্ছে কি টপিক অফ ডিসকাশন এন্ড ডুয়ার অফ দ্য অ্যাকশন। So noun can be used both as subject and object, as well as pronoun also can be used as subject and object. শুধু নাউন না, প্রোনাউন কেও আমরা কিন্তু সাবজেক্ট অবজেক্ট দুভাগেই ব্যবহার করতে পারি। সেটা আমরা আরো ডিটেলসে পরে জানবো। ঠিক আছে, আজকে কিন্তু এই কনসেপ্টটা কিছুটা ইউজ হবে, তাই আমি আগে বলে রাখলাম যে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট এটা তো আমি বলে দিলাম, সাবজেক্ট এইটা সাবজেক্ট, কিন্তু আমাদেরকে তো জানতে হবে আর ভালো করে শিখতে হবে যে এই টপিক অফ ডিসকাশন কিভাবে বললাম। আমি ধরো বললাম, এখানে একটা বাক্য লিখি, আই অ্যাম, সরি, আই অ্যাম, প্রবলেম হচ্ছে এইখানে। আই অ্যাম রিডিং এ বুক। আমি একটা কি লিখলাম, বাক্য লিখলাম কি, আই অ্যাম রিডিং এ বুক। আচ্ছা, এখানে কাজ কোনটা? কাজ করা হচ্ছে রিডিং, মানে পড়াশোনা করা। ঠিক আছে, কাজ কোনটা? পড়াশোনা করা। তাহলে এই যে রিডিং, এটার জন্য কে কাজটা করছে, কে পড়ছে? আই। তাহলে এই যে আই, আইটা হয়ে গেল কি, সাবজেক্ট। কারণ কি, কাজটা কে করছে? সাবজেক্ট করছে। আচ্ছা, এই সঙ্গে সঙ্গে অবজেক্টটাও আমরা বুঝে নিই। অবজেক্ট হচ্ছে যার ওপরে কাজটা করা হয়। তাহলে এই কার ওপরে কি করছি আমি? এই যে কি, কি পড়ছি? বুক। এই যে বুকটা হয়ে গেল আমার কি, অবজেক্ট। ভালো করে খেয়াল করে দেখো, বুক কি একটা, বুক একটা নাউন। Then we can say that noun can be used both as subject and object. এখানে আইটা কিন্তু প্রোনাউন, তাই তো? চলো আরেকটা উদাহরণ নিই। রাম killed রাবণ। রাবণ, রাম কিল্ড রাবণ। আমি বলবো, দেখো এখানে প্রথমে ভার্ব খুঁজে নেবে। ভার্ব, ভার্ব হচ্ছে কিল্ড। কিল্ড মানে হত্যা করেছিল বা মেরেছিল, কাউকে হত্যা করা হচ্ছে কিল করা। তাহলে এই যে দেখতে পাচ্ছ কিল, এটা কি আমার ভার্ব, তাই তো? আচ্ছা, মেরেছিল কে? মেরেছিল রাম। বা হত্যা করেছিল কে? রাম। আমি যখন কে দিয়ে প্রশ্ন করব বা হু দিয়ে কোশ্চেন করব, তাহলে আমার অ্যান্সার কি আসবে? সাবজেক্ট। So Ram is subject here. Ram is the subject of this sentence. Okay. And killed কাকে মেরেছিল? রাবণা। তাহলে আমি যদি হোয়াট দিয়ে করি বা হুম দিয়ে কোশ্চেন করি, তাহলে এখানে যেটা অ্যান্সার আসে সেটা হচ্ছে আমার অবজেক্ট। So I think it is clear to you that
when some topic of discussion of the word of actions is going to be talking about, then this will be the subject of this sentence. Okay, মানে কোনো ভার্বের যখন ভার্বকে যখন আমি কে দিয়ে কোশ্চেন করি, যদি আমি এই কে করছে বা কার দ্বারা করা হচ্ছে বা কে, মানে এখানে কাজটা, যে কাজটা করছে কে, সেটাই হয়ে গেল আমার সাবজেক্ট। আর সাবজেক্টে কি, রাম। রাম দেখো একটা প্রপার নাউন, আগে দিনই বুঝিয়েছি প্রপার নাউন কাকে বলে। আর রাবণাও একটা কি প্রপার নাউন, তাই তো। এখানে আমি হুম দিয়ে কোশ্চেন করবো, কাকে মেরেছিল, হুম কাকে মেরেছিল, রাম। রাম কাকে মেরেছিল, রাবণকে। তাহলে কাকে মেরেছিল যখন অ্যান্সার করবো, তখন এটা কি হয়ে গেল আমার অবজেক্ট। আচ্ছা, হরি কিকড এ বল। দেখো কিকড, কিকড মানে হচ্ছে লাথি মারা। কে মেরেছিল, হরি। হরি কি সাবজেক্ট। আর কাকে মেরেছিল বা কোন জিনিসকে, কি কাকে মেরেছিল বা কোন জিনিসের উপর কি দিয়ে কোশ্চেন বা হোয়াট দিয়ে যদি কোশ্চেন করি, হি কিকড হোয়াট। ইফ আই কোশ্চেন দ্যাট, যে কি কি বা কোন জিনিসের উপর লাথ মেরেছিল বা লাথি মেরেছিল, তাহলে সেটা হবে বল। অ্যান্ড বল কি হয়ে গেল, অবজেক্ট। ক্লিয়ার? তাহলে হরি হয়ে গেল সাবজেক্ট আর বল হয়ে গেল অবজেক্ট। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, প্রথমে এইসব কিছু মনে রেখো না, আমি একটা কোশ্চেন করছি, বাস আমাকে এটার অ্যান্সার দাও। আচ্ছা, রাম ইজ এ টিচার। রাম ইজ এ টিচার, এই যে দেখতে পাচ্ছ, বলো এখানে এই যে টিচার, এটা সাবজেক্ট না অবজেক্ট? কমেন্টে বলার চেষ্টা করো, তোমরা ভাবো, নিজে বলার চেষ্টা করো। আর আমি বলে দিই, টিচারটা কিন্তু এখানে সাবজেক্টও নয় অবজেক্টও নয়। সাবজেক্ট কোনটা, রাম সাবজেক্ট, তাই তো। দেখো আমি যদি বলি রাম, রামই টিচার, রামই টিচার, টিচারই রাম, তাই তো। রামই টিচার, টিচারই রাম, এখানে এই বাক্যটার মধ্যে রামই টিচার আর টিচারই রাম। তাহলে এই টিচারটা কি হয়ে গেল, টিচারটা হয়ে যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, সো টিচার ইজ হেয়ার সাবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, এই যে ইজটা দেখছো, ইজটা কোন ধরনের ভার্ব জানো, ইজটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এখানে ইজটা কি, লিঙ্কিং ভার্ব। ইজটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব নয়, দিস ইজ কনসিডার অ্যাজ লিঙ্কিং ভার্ব। ওকে, সো ram is the subject of this sentence and teacher is subject complement. চলো তাহলে একবার পড়া যাক কি লেখা আছে। দেখো, এ সাবজেক্ট কমপ্লিমেন্ট, আমি হাইলাইটারটা নিয়ে নিই, দাঁড়াও। এ সাবজেক্ট কমপ্লিমেন্ট ফলোজ এ লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব কি হবে, ফলোজ করে। ফলোজ মানে তারপরে, লিঙ্কিং ভার্বের পরে বসে, ঠিক আছে। কি কি ভার্ব লিঙ্কিং হতে পারে, যেন লাইকটাও কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে, লাইক বি। তারপরে হচ্ছে সিম, সিম যদি থাকে, অ্যাপিয়ার যদি থাকে, বিকাম যদি থাকে, ফিল যদি থাকে, লুক যদি থাকে, লুক যদি থাকে, সাউন্ড যদি থাকে, টেস্ট যদি থাকে, তাহলে কি হয়, এগুলো হচ্ছে আমার লিঙ্কিং ভার্ব, তাই তো। বি, বি ভার্ব যেগুলো, বি ভার্ব গুলো কিন্তু আমরা লিঙ্কিং ভার্ব হিসাবে ধরবো। বি ভার্ব, সিম, তারপরে অ্যাপিয়ার, তারপরে হচ্ছে become, feel, look, smell, sound, taste. This can be considered as linking verb and renames. এই যদি নতুন করে এটা আরেকটা জিনিস এটার পরিবর্তে বসে, বা এটা কোনো একটা নতুন, আমি হয়তো এটা দিয়ে নতুন একটা নাম দিয়ে দিলাম, সেটাও হতে পারে। এবং ডেসক্রাইব করে, কাকে ডেসক্রাইব করবে, সাবজেক্টকে ডেসক্রাইব করবে। দেখো এই যে এখানে সাবজেক্ট কে, রাম, রামকে ডেসক্রাইব করছে কে, টিচার। তাহলে রামই টিচার, টিচারই রাম, তাই তো, ডেসক্রাইব করছে ওটাকেই। তাহলে এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। চলো একটু এটা মোছা যাক। এইবার দেখো এই সেন্টেন্সটাতে, দ্য স্কাই লুকস বিউটিফুল। আচ্ছা, তোমার তো মনে হবে
লুকস কি করে হয়ে গেল? লুকস তো আমরা পড়েছি লুকস কি? লুকস হচ্ছে, আর এটা খুলে যাচ্ছে রে ভাই। লুকস কি? লুকস হচ্ছে, আমরা আমরা কি জানি? লুকস হচ্ছে ভার্ব, বাট মনে রেখো লুকস কিন্তু ভার্ব নয়, লুকস হচ্ছে লিঙ্কিং ভার্ব। লুক লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্ব চেনার একটা নিয়ম মনে রেখো। যদি এখানে আমরা ইজ বসিয়ে দিই, দেখো বাক্যটা কি ঠিক হবে? যদি দেখো আমি ইজ বসানোর পরেও বাক্যটা ঠিক রয়েছে, তাহলে জানবে এটা ঠিক আছে। দেখো আমি যদি একবার ইজ বসিয়ে পড়ি, দ্য স্কাই ইজ বিউটিফুল, বাক্যটা ঠিক লাগছে শুনতে? স্কাই মানে আকাশ হয় সুন্দর বা বিউটিফুল, তাহলে দেখো বাক্যটা কিন্তু শুনতে আমার ঠিকই লাগছে, কোনো প্রবলেম হচ্ছে কি? হচ্ছে না। আবার এখানে যদি আমি বলি দ্য স্কাই লুকস বিউটিফুল, আকাশকে দেখতে সুন্দর লাগছে, দেখো দুটোতেই কিন্তু আমার এখানে ইস এর কোনো কিন্তু পরিবর্তন, মানে এই দুটোতেই কিন্তু একই রকম মানে বোঝাচ্ছে, মানের কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার জন্য এটাকে লিঙ্কিং ভাব বলা যাবে। সবসময় যখন এটাকে মেন ভাব করতে যাবে লুককে, তখনই এক একটা প্রিপোজিশন বসে, যেমন লুক অ্যাট বসে, ঠিক আছে? লুক অ্যাট, বা যখন ফ্রেজাল ভাব করবে তখন আরো জানবে লুকের সঙ্গে অনেক কিছুই বসে, বাট ঠিক আছে, এখন অত সব দেখার দরকার নেই, এখন এইটুকু দেখো যে লুকস, এই যে লুকস, এটা কিন্তু এখানে লিঙ্কিং ভার্ব। আচ্ছা, এইবার ভালো করে খেয়াল করো, দাঁড়াও হাইলাইটারটা নিন। স্কাই, এই স্কাইটাই বিউটিফুল, তাহলে এই যে স্কাইটা কি আমার এখানে সাবজেক্ট, তাই তো? এটাই আমার সাবজেক্ট, এবং এই সাবজেক্টের জন্য এই বিউটিফুলটা বসেছে। তাহলে সাবজেক্ট যদি এই বিউটিফুলটা যদি তার জন্যই বসে, তাহলে এই বিউটিফুলটা কি হয়ে গেল? সাবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছো? দিস ইজ সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। পুরোটা লিখলাম না, বুঝতে পেরে যাবে আশা করছি। দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। চলো পরে যাওয়া যাক, অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট কি? হোয়াট ডু ইউ মিন বাই দিস ওয়ার্ড অবজেক্ট কমপ্লিমেন্ট? দেখো, আচ্ছা, এই আগে উদাহরণে আসা যাক, পরে আমি এটা পরে আমি বিস্তারিত আলোচনা করছি। আগে দেখো এইটা, দেখো দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। আচ্ছা, ইলেক্টেড, ইলেক্টেড ভার্ব, মানে তুমি ধরো তোমার নেতাদেরকে ইলেক্ট করো ভোট দিয়ে, তাই তো? বা তোমার মা বাবারা করেন, তাহলে কি হবে? ইলেক্টেড, দে ইলেক্টেড, কারা ইলেক্ট করেছে? তারা। এটা কি? আমি বললাম কে করেছে দিয়ে কোয়েশ্চেন করলে হয় সাবজেক্ট, তাহলে দিস ইজ সাবজেক্ট। কাকে করেছে? হিম। হিমটা কি? অবজেক্ট। আচ্ছা, এইবার আমাকে বলো তো এই প্রেসিডেন্টটা, প্রেসিডেন্টটা কি দে, না প্রেসিডেন্টটা হিম? কাকে প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করেছে? তাদেরকে না, তারা তো করেছে, কাকে করেছে? এই হিম কে করেছে। তাহলে এই হিম কে যেহেতু করেছে, এইটাকে এই জন্য হয়ে গেল এটা আমার অবজেক্ট কমপ্লিমেন্ট। বুঝতে পেরেছো? And again, sorry for my handwriting. I am not adapted to this right now. If I adapted, then it will be better. Okay. So, সি, দেখো পরে দেখো সি পেন্টেড, তাহলে কে পেন্ট করেছে? এটা দেখো ভার্ব, কে করেছে? সাবজেক্ট, কে? সি, এটা হয়ে গেল সাবজেক্ট। আচ্ছা, কাকে পেন্ট করেছে? দা ওয়াল, তাহলে ওয়ালটা হয়ে গেল অবজেক্ট। ক্লিয়ার? এইবার দেখো এই নীল রংটা কাকে করেছে? তাকে, সে, সে বলতে তাকে কি নীল রং করে দিয়েছে, নাকি ওয়ালটাকে নীল রং করেছে? নীল রং করেছে অবজেক্টটাকে। কার জন্য বসছে ব্লুটা? অবজেক্টের জন্য, সেই জন্য এটা হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। দেখো এবার এটা পড়া যাক। হোয়ার ইজ মাই হাইলাইটার? যদি লেজার পেন ইউজ করে দেখা যাক। অ্যান অবজেক্ট, ঠিক আছে, অ্যান অবজেক্ট কমপ্লিমেন্ট, একটা অবজেক্ট কমপ্লিমেন্ট ফলোজ দ্য ডাইরেক্ট অবজেক্ট। হোয়াট ইজ ডাইরেক্ট অবজেক্ট? I will discuss sometimes later. Okay, just wait for that. I will discuss it today in this class. Okay, so direct object এর পরে বসে। অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের যে ডাইরেক্ট অবজেক্ট থাকে তার পরে বসে এবং ডেসক্রাইব করে।
and renames or describe it. কাকে রিনেম করে বা ডেসক্রাইব করে? ওই অবজেক্টটাকে ডেসক্রাইব করে বা তার নতুন নাম দেয় বা তাকে তার সম্বন্ধে নতুন নতুন ডিটেলস দেয়, আমাদের ডেসক্রাইব করে তাকে, তাই তো? যেমন এই হিম, তাকে কি করা হয়েছে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্টটা কি হয়ে গেল? অবজেক্ট, তাই তো? এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। কেন ডাইরেক্ট অবজেক্ট আমি বোঝাচ্ছি, একটু পর, একটু ওয়েট করো। বেশ। দা ওয়াল, দেখো ওয়ালগুলোকে কি রং করেছে? ব্লু। এটা হয়ে গেল অবজেক্ট কমপ্লিমেন্ট। চলো কিছু অ্যান্সার দেওয়া যাক। প্রথমে আমরা তো শিখলাম, এবার শিখলেই তো শুধু হবে না, আমাদেরকে এগুলোর অ্যান্সারও দিতে হবে, তাই তো? বলবে আমাকে যে এগুলো কি সাবজেক্ট কমপ্লিমেন্ট না অবজেক্ট কমপ্লিমেন্ট, কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট, বলবে আমাকে। বেশ, দেখো প্রথমে আসা যাক রাম। রাম ইজ ব্রিলিয়ান্ট। আমি বললাম রাম ইজ ব্রিলিয়ান্ট। আমি বলেছিলাম দেখো রাম ই ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্টই রাম। কার জন্য বসছে? সাবজেক্টের জন্য বসছে। তাহলে ব্রিলিয়ান্টটা কি হয়ে যাবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট এসসি লিখছি আমি, ঠিক আছে, ছোট করে এসসি লিখছি। তাহলে রাম ইজ ব্রিলিয়ান্ট, এখানে ব্রিলিয়ান্টটা হয়ে গেল সাবজেক্ট কমপ্লিমেন্ট। একটা কথা মনে রেখো, সাবজেক্ট কমপ্লিমেন্ট কিন্তু একটা নাউনও হতে পারে, একটা প্রোনাউনও হতে পারে, কিংবা একটা অ্যাডজেক্টিভও হতে পারে কিন্তু, ঠিক আছে? দেখো আই ফাইন্ড হিম, আমি বুঝতে পারলাম কি? আমি, কে বুঝতে পেরেছে? আইটা হয়ে গেল সাবজেক্ট, এটা সাবজেক্ট, তাই তো? এটা সাবজেক্ট। ফাইন্ড হয়ে গেল ভার্ব। হিম কাকে? কাকে? এখানে হিম, হিম হয়ে গেল অবজেক্ট, হলো? কিন্তু এবার এই দেখো অবজেক্ট সম্বন্ধেই বলছে ইন্টেলিজেন্ট, আমি ইন্টেলিজেন্ট নয়, সেই ইন্টেলিজেন্ট, এটা আমি বুঝতে পেরেছি। তাহলে এই ইন্টেলিজেন্ট এটা হয়ে গেল আমার কি? অবজেক্ট কমপ্লিমেন্ট। তোমরা প্রথমে কিন্তু এক কাজ করো, এই পজ করে আগে অ্যান্সার গুলো করার চেষ্টা করো নিজের খাতাতে, তারপর মেলাবে, দেখবে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দেখো সুমিত ইভেনচুয়ালি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড। আমি প্রথমে দেখো যখন আমি, দেখো পিছনে এসো, দেখো আমি বলেছিলাম বিকাম, বলেছিলাম বিকাম। বিকাম কখন হয়? যখন সুমিত ইভেনচুয়ালি বিকেম মাই বেস্ট ফ্রেন্ড, কখন বলেছিলাম? সাবজেক্ট কমপ্লিমেন্টে। তাহলে সুমিত হয়ে গেছে, সুমিতই কে? আমার বেস্ট ফ্রেন্ড। সুমিত বেস্ট ফ্রেন্ড, তাই তো? এই যে বেস্ট ফ্রেন্ড, সুমিত বিকাম বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড আসলে কে? এটাই আসলে সুমিত। সো সুমিত ইজ, সুমিত কি? সুমিত হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, বুঝতে পেরেছো? দেখো আওয়ার নেবারস ডগ, নেবার মানে হচ্ছে প্রতিবেশী, আমাদের প্রতিবেশীর কুকুর, এই পুরোটাই কিন্তু আমার কি? সাবজেক্ট, পুরোটাই সাবজেক্ট। দেখো আর আমি এখনই বললাম যে কি, যদি বি ভার্ব বসে এগুলোকে লিঙ্কিং ভার্ব বলা হয়। এখানে এই বি ভার্ব গুলো এখানে কি? ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। কে ভেরি ডেঞ্জারাস? কুকুরগুলো। তাহলে এই কুকুরগুলো সম্বন্ধে বলা হচ্ছে, কুকুরগুলো কি? সাবজেক্ট, সাবজেক্ট সম্বন্ধে বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? দেখো জিঞ্জার্স হেয়ার ডাই, হেয়ার্স ডাই টার্ন দা ওয়াটার পিঙ্ক। আচ্ছা ডাই জানো তো? ডাই হচ্ছে যখন আমরা দেখবে কারো চুল সাদা হয়ে গেলে আমরা লাগাই না, ওইটাকে ডাই বলে। বা যে কোনো রং যেগুলোকে লাগাই সেগুলোকে, যেমন নীল দিয়ে আমরা জামা কাপড়ে যে উজালা, সেই যে ডাই, ওগুলোকে একটা ডাই, ঠিক আছে? এই যে হেয়ার ডাই, যে চুলে লাগানোর যে ছিল কলপ যেগুলো বলি আমরা, সেগুলো টার্ন, সেগুলো বদলে দিল। কাকে বদলে দিল? ওয়াটারটাকে। দেখো এটা হয়ে গেল আমার সাবজেক্ট, এটা ভার্ব। কাকে বলে দিল? বদলে দিল, ওয়াটারকে বদলে দিল, ওয়াটারটা। টার্ন কে হয়ে গেল? কাকে বদলে দিল? ওয়াটারটাকে। কাজটা কার উপরে হলো? ওয়াটারের উপরে। এটা হয়ে গেল অবজেক্ট, তাই তো? এবং ওয়াটারটা পিঙ্ক হয়ে গেল, যে এই যে ডাইটা পিঙ্ক হয়ে যায়নি, ওয়াটারটা পিঙ্ক হয়ে গেল, তার মানে ওয়াটারটা কি হয়ে গেল? আমার অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? চলো আফটার আওয়ার ডিসএগ্রিমেন্ট অন দ্য ফার্স্ট ডে অফ স্কুল জেনি বিকেম মাই ফ্রেন্ড ফর লাইফ। আচ্ছা প্রথমটা কিছুই নেই, প্রথমটা আমি বলবো ইগনোর করে দাও। মেন সাবজেক্ট আমার কোনটা? কে আমার হয়ে গেল? আফটার আওয়ার ডিসএগ্রিমেন্ট অন দ্য ফার্স্ট ডে অফ স্কুল, এটা কিন্তু আমার সাবজেক্ট এখানে নেই। এটা জাস্ট একটা মানে বেশি করে বোঝানো হয়েছে যাতে তোমরা বুঝতে না পারো যে কি জিনিস। কে আমার বন্ধু হয়ে গেল? বিকেম, বিকেম আমি বলেছিলাম বিকেম হলে সাবজেক্ট কি হয়?
কমপ্লিমেন্ট হয়, সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো জেনি, জেনিটা এখানে কিন্তু সাবজেক্ট, কে আমার বন্ধু হয়ে গেল। তার মানে এখানে বলতে কি চাইছে, স্কুলে প্রথম দিন অনেক ঝগড়া হওয়ার পরও জেনি আমার বন্ধু হয়ে গেল, তাই তো? জেনি আমার কি হয়ে গেল, বন্ধু হয়ে গেল, সারা জীবনের জন্য বন্ধু হয়ে গেল। মাই ফ্রেন্ড ফর লাইফ, ফর লাইফটাও বাদ দাও, এইদিকে দেখো বিকেম হচ্ছে ভার্ব। এবার দেখো মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডটা কে, জেনি মাই ফ্রেন্ড। জেনি কি, জেনি মাই ফ্রেন্ড, মানে দেখো দুটোই কিন্তু একই বোঝাচ্ছে, তাহলে এটাকে কি বলা যাবে, এটাকে বলা যাবে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার টু ইউ। and the next is উই পেন্টেড, আমরা রং করলাম, দ্য সিলিং ব্লু। তাহলে দেখো কারা রং করেছে, আমরা, তাহলে এটা হয়ে গেল সাবজেক্ট, তাই তো? কি করেছি, পেন্টেড মানে রং করা, এটা হয়ে গেল ভার্ব। কি রং করেছি, দ্য সিলিং, সিলিংটা কি হয়ে গেল, অবজেক্ট, সিলিংটা কি হয়ে গেল, অবজেক্ট। আচ্ছা, কারণ রংটা আমরা কাকে করেছি বা কি করেছি রং, সেটা হচ্ছে সিলিংটাকে, তাহলে এটা হয়ে গেল অবজেক্ট। আচ্ছা, কি রং করেছি, ব্লু, এই ব্লুটা কে হয়েছে, সিলিং হয়েছে, তাহলে এটা কি অবজেক্ট কে বোঝাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ইউ আর মেকিং মি স্যাড, দেখো তুমি আমাকে বানাচ্ছে, এখানে আর দেখে কনফিউজ হয়ে যেও না, আর কিন্তু এখানে আমার কন্টিনিউয়াস টেন্স, পুরোটা এখানে ভার্ব হিসেবে বসেছে, এখানে হেল্পিং ভার্ব, এটা কিন্তু কি নয়, এটা কিন্তু আমার লিঙ্কিং ভার্ব নয়। তার কারণ দেখো ভি ওয়ান প্লাস, এই দেখো এখানে আইএনজি, ভি ওয়ান প্লাস আইএনজি বসেছে, তার আগে কি বসাতে হয়, হেল্পিং ভার্ব বসাতে হয় কন্টিনিউয়াস টেন্স করার জন্য। তাহলে এখানে ইউ, তুমি বানাচ্ছ আমাকে, এটা সাবজেক্ট, তাই তো? ইউ আর মেকিং, তুমি বানাচ্ছ আমাকে, মেকিং মি, কাকে বানাচ্ছ, আমাকে। কি কি বানিয়ে দিচ্ছ, বানিয়ে দেওয়া মানে কি, এখানে এখানে তো বানিয়ে দেওয়া নয়, এখানে মানে তুমি করে দিচ্ছ কি, আমাকে দুঃখিত করে দিচ্ছ, স্যাড। তাহলে আমাকে, এখানে কাকে, এই স্যাড। যখন আমি, যখন প্রোনাউন পড়াবো আরো ভালো ক্লিয়ার হবে, মিটা অবজেক্টিভ ফর্মই বটে, ঠিক আছে? কখন অবজেক্টিভ হয়, সাবজেক্টিভ হয়, সব আমি প্রোনাউনে পড়াবো। মি হয়ে গেল কি, অবজেক্ট, তাই তো? আচ্ছা, এই অবজেক্ট সম্বন্ধে বলছে, এই স্যাডটা কি হয়ে গেল, অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? বেশ। ইন্দ্র ইজ এ গুড ড্যান্সার, ইন্দ্র, ইন্দ্র কি, একটা ছেলের নাম, ইজ এ গুড ড্যান্সার, তাহলে এবার ক্লিয়ার করে দেখো, এই যে ইজ, লিঙ্কিং ভার্ব, এলভি, হলো, তাহলে কে, ইন্দ্র, ইন্দ্রই কি, ইন্দ্রই গুড ডান্সার, দুটোই সেম, ইন্দ্রই গুড ডান্সার, গুড ডান্সারই ইন্দ্র, দুটোই সেম, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এটা সাবজেক্ট ছিল, সেজন্য সাবজেক্ট কমপ্লিমেন্ট। ডোরোথি নেমড হার ক্যাট টম, ডোরোথি, ডোরোথির নাম কে ছিল, ডোরোথি, ডোরোথি কার নাম ছিল মনে আছে, যদি তোমরা পড়েছো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যদি কবিতা পড়ে থাকো, তার বোনের নাম ছিল ডোরোথি ওয়ার্ডসওয়ার্থ। বাস, বেশ বেশি জানার দরকার নেই ওটা এখন। ডোরোথি তাহলে নাম দিয়েছে, কার নাম দিয়েছে, ওই ক্যাটটার, তার কুকুরটা, এটা হয়ে গেল অবজেক্ট। কার নাম দিয়েছে, তার কুকুরের নাম দিয়েছে, কাজটা কার উপরে হয়েছে, তার কুকুরের উপরে, নামটা দিয়েছে টম, টমটার নাম কার, টম নাম হচ্ছে কুকুরটার, তাহলে অবজেক্টের জন্য বলা হয়েছে, তাহলে এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। I think this will be clear to you. If you have any doubt, then write down on the comment section. I will discuss it in the comment section. Okay. So the next topic is what is direct and indirect object. প্রথমেই বললাম তোমাদেরকে, আমি বলবো ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্টের মধ্যে পার্থক্য কি, সেটা তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে আমি শেখাবো। আচ্ছা, at first we have to know what is transitive verb and what is intransitive verb. Sorry for bad handwriting. Transitive verb and intransitive verb. এই দুটো আমাদেরকে আগে জানতে হবে, তাই তো? So what is transitive verb? At first we shall discuss that. আচ্ছা, আমি ধরো একটা বাক্য বললাম, the pilot
is is flying। একটা বাক্য বললাম, the bird is flying। আচ্ছা আমাকে প্রথমে বাক্যটা বলো, the pilot is flying। পাইলট কি উড়তে পারে? পাইলট কিন্তু উড়তে পারে না। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা একটু প্রথমে প্রবলেম হবে, বাট একবার বুঝে গেলে কিন্তু আর কোনো রকম প্রবলেম থাকবে না। চলো আমি অন্য কালিনী, চলো। তাহলে পাইলট, এই যে পাইলট, পাইলট মানে যারা এরোপ্লেন ওড়ায়, তাই তো? পাইলট কি নিজে ওড়ে না, পাইলট কি ওড়ায়? একটা এরোপ্লেন ওড়ায়। তাহলে আমি এখানে প্লেন লিখলাম। হাতের লেখা খুবই খারাপ। পাইলট কি ওড়ায়? প্লেন। দেখো এই বাক্যটা কিন্তু আমার অসম্পূর্ণ ছিল এই প্লেনটা ছাড়া। আমি যদি প্লেনটা না বসাই তাহলে বাক্যটার মানে একটা অন্য ধরনের দাঁড়িয়ে যাচ্ছে, যেটা কোনো সেন্স হয় না, তাই তো? আমি যদি বলি পাইলট ইজ ফ্লাইং, পাইলটটা উড়ছে, এটা বলা কিন্তু ভুল হবে। পাইলট ওড়াচ্ছে কোনটাকে? প্লেনটাকে। তাহলে এখানে কিন্তু আমার অবজেক্ট দরকার। আচ্ছা, এই যে ফ্লাইং, ফ্লাইংটা কি হয়ে গেল? ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব কাকে বলবো? যেটাতে অবজেক্ট লাগবেই। যে ভার্বে অবজেক্ট লাগবেই তাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, দ্য পাইলট ইজ ফ্লাইং প্লেন। তাহলে কি প্লেন বা দ্য প্লেন ফ্লাইং এ প্লেন লিখে নাও, সুবিধা হবে। এ প্লেন, ঠিক আছে। দ্য পাইলট ইজ ফ্লাইং এ প্লেন, তাহলে পাইলটটা একটা প্লেন ওড়াচ্ছে। ট্রানজিটিভ ভার্বের পর আমার সবসময় কিন্তু অবজেক্ট দরকার। এবার দেখো, দ্য বার্ড হয়ে গেল, দ্য বার্ড, দেখো পাখিটা, দ্য বার্ড ইজ ফ্লাইং, পাখিটা উড়ছে। এটা কোনো ভুল আছে? নেই। বাক্য শেষ। তাহলে এইখানে দেখো কোনো অবজেক্টের দরকার নেই, তাহলে এটাকে বলবো ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? দ্য বার্ড ইজ ফ্লাইং, এটা হয়ে গেল পুরো বাক্যটা কিন্তু শেষ। আমি আর কিছু না বললেও চলবে, কিন্তু যদি আমি চাই যে আমি এটাকে আরো একটা অবজেক্ট এর সঙ্গে যোগ করব, তাহলে কি দিয়ে করব? ইন দা স্কাই। মানে এই যে ইনটা কি? ইনটা হচ্ছে প্রিপোজিশন, এটাকে বলা হয় প্রিপোজিশন। দেখো তাহলে প্রিপোজিশনের পর কি বসলো? ইনডাইরেক্ট অবজেক্ট। এই অবজেক্টটাকে কি বলবো? আচ্ছা এটা একটা অবজেক্ট হলো, বেশ। আমি এখনো পর্যন্ত ডাইরেক্ট অবজেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট বলিনি, এবার বল। দেখ, তাহলে কি বললাম? ট্রানজিটিভ ভার্বের পর যে অবজেক্ট ডাইরেক্ট বসছে তাকে কি বলবো? ডাইরেক্ট অবজেক্ট বলবো। ভালো করে বোঝার চেষ্টা করো, ট্রানজিটিভ ভার্বের পর যে অবজেক্ট পর একদম ডাইরেক্ট বসে যায় তাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট। আর যখন ইনট্রানজিটিভ ভার্বের পর একটা প্রিপোজিশন লাগিয়ে তারপরে যে ভার্ব বসে তাকে বলে ইনডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট। কি বললাম? ইনট্রানজিটিভ ভার্বের পর প্রিপোজিশন বসে তারপর যে অবজেক্ট বসে তাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট। তো ডাইরেক্ট অবজেক্ট কাকে বলে? ডাইরেক্ট অবজেক্ট হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে যদি পরবর্তী ক্ষেত্রে সরাসরি যদি কোনো অবজেক্ট বসে যায় তাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট। আর যদি সরাসরি না বসে যদি একটা প্রিপোজিশন বসে তারপরে যদি বসে তখন তাকে বলবো কিন্তু আমরা ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, সো তাহলে নিশ্চয় আশা করছি ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং চলো যাওয়া যাক পরবর্তী টপিকে। পরবর্তী টপিক কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আগের দিনে কিন্তু আমি পড়িয়েছিলাম। আমি বলেছিলাম এটার অ্যাডভান্স কনসেপ্ট গুলো আমি পরের দিন বোঝাবো। কালেকটিভ নাউন কি? কালেকটিভ নাউন দেখো দু রকম হতে পারে। একটা হচ্ছে কম্প্যাক্ট হিসাবে হতে পারে, আর একটা কি হতে পারে? এই যে কম্প্যাক্ট হিসাবে হতে পারে, আর একটা কি হতে পারে? ডিভাইডেড হতে পারে। আচ্ছা, কম্প্যাক্ট ডিভাইডেড বলতে কি বলতে চাইছি? দেখো ডিভাইডেড কিভাবে হতে পারে? ডিভাইডেড হতে পারে দেখো কোনো
এন্টার, এই যে এন্টার কথাটা যদি ঢুকে যায়, ধরো তুমি একটা জায়গায় এন্টার করছো, কোনো জায়গা থেকে বেরোচ্ছ, লিভ করছো, তুমি ওই জায়গা থেকে বেরোচ্ছ, তুমি কোনো জায়গায় এন্টার করছো। আচ্ছা, অনেকজন মিলে তুমি একটা ক্লাস ধরো কোনো জায়গায় এন্টার করছে, তোমাদের পুরো ক্লাসটা কোনো জায়গায় ঢুকছে, এন্টার করা মানে কোনো জায়গায় প্রবেশ করা, কোনো জায়গায় ঢুকছে। তাহলে কি তুমি কি একা ঢুকতে, একসঙ্গে কি সবাই একসঙ্গে একটা গেট দিয়ে ঢুকে যাবে? না, কি করবে, এক এক করে ঢুকবে, এক এক করে, মানে তোমার ওখানে ক্লাসটা কিন্তু তোমার ডিভাইড হয়ে গেল। ভালো করে বুঝবে, কিন্তু খুব ক্রিটিক্যাল একটা জিনিস, ভালো করে না বুঝলে কিন্তু মাথাতে ঢুকবে না। ঠিক আছে, কি বললাম দেখো, এক এক করে ঢুকছে, এক এক করে ঢুকলে বেরোনোর সময় কি এক এক করে বেরোলে। আচ্ছা, কোনো জায়গায় ধরো তোমাদের ঝগড়া লেগেছে, ঠিক আছে, কোনো জায়গায় ঝগড়া বলতে কি, তোমাদের টিমের মধ্যেই ঝগড়া হয়ে গেল, তা টিমটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। ধরো তোমরা একটা ক্রিকেট খেলছো, ক্রিকেটের তোমাদের পুরো একটা টিম, তুমি ধরো মাঝখানে গিয়ে পরে একদিন ধরো ঝগড়া হয়ে গেল, কিছু জন একজনকে সাপোর্ট করছে, বাকি জন তার আরেকজনকে নিয়ে, দুটো টিমটাই দুটো দলে ভাগ হয়ে গেল। তাহলে এখানে কি ফাইট মানে ঝগড়ার মাধ্যমে দুটো জায়গায় আলাদা হয়ে গেল, তাহলে সেটা হয়ে গেল কিন্তু ডিভাইডেড হয়ে গেল, তাই তো। কোয়ারেল মানেও সেই একই, ঝগড়া, ঝগড়া হলে এরকম হয় ডিসঅ্যাগ্রি। তুমি ধরো তোমাদের টিমের বা ক্লাসেরই ধরো কেউ কেউ, ধরো তোমাদের শিক্ষক তোমাদেরকে কোনো কিছু আস্ক করেছেন যে আজকে ধরো কুইজ কম্পিটিশন করাবেন। এইবার কেউ কেউ তোমাদেরকে হাত তুলতে বলা হয়েছে যে তোমরা কুইজ কম্পিটিশন করতে চাও না চাও না। ধরো কিছু জন হাত তুলছে হ্যাঁ চাই, কিছু জন হাত তুলছে না চাই। তাহলে কি এখানে ডিসঅ্যাগ্রিমেন্ট চলে এলো, একটা ডিসঅ্যাগ্রি হয়ে গেল, কেউ কেউ রাজি হলো, কেউ কেউ রাজি হলো না, দুজনের মধ্যে মত আলাদা হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, এখানেও কিন্তু ডিভাইড হয়ে গেল তোমাদের ক্লাসটা। আচ্ছা, আর্গু, আর্গু মানেও তাই, তর্ক বিতর্ক করা, তার মানেও কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে কি, অবজেক্ট সেপারেটলি ইউজড বাই দ্য মেম্বার্স অফ এ গ্রুপ। আচ্ছা, যদি কোনো একটা অবজেক্ট তুমি ইউজ করছো, তারপর আমি অবজেক্ট এর আগেই বোঝালাম, আশা করছি বুঝেছো সবাই। এই অবজেক্টটা আমি যদি ইউজ করি, অবজেক্ট কি, অবজেক্ট সেপারেটলি ইউজ বাই দ্য মেম্বার্স অফ গ্রুপ, গ্রুপের মধ্যে যদি কেউ কেউ অবজেক্টটাকে ইউজ করে, দেন ইট উইল বি ডিভাইডেড ইন্টু টু। ওকে, এবার যে ডিভাইড তো হলো, বেশ মানলাম ডিভাইড হয়ে গেল। আচ্ছা, ডিভাইড হয়ে কি হলো, ডিভাইড তো হয়ে গেল, ডিভাইড হলে কি হবে, চলো দেখা যাক ডিভাইড হলে কি হবে। আচ্ছা, যদি কম্প্যাক্ট থাকে মানে একসঙ্গে থাকে, তাহলে এটা সব সময় আমরা সিঙ্গুলার হিসাবে ধরবো। ক্লিয়ার, মানে সব সময় এটাকে একটা হিসাবে ধরবো। আচ্ছা, ডিভাইডেড যদি হয়ে যায়, এটাকে আমরা কিন্তু প্লুরাল হিসাবে ধরবো, মানে এটা একের থেকে, ওকে, একের থেকে বেশি হয়ে যাবে, তাই তো। টু হতে পারে, থ্রি হতে পারে, ডট 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 ইনফিনিটি হতে পারে। মানে কি, মানে কি ভাগ হয়ে গেল সোজা কথাই। প্লুরাল আগের দিন শিখেছিলাম, সিঙ্গুলার মানে একটা, আর প্লুরাল মানে এক দুই তিন বা অনেকগুলো, এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। তার মানে কি, কম্প্যাক্ট থাকলে একসঙ্গে থাকলে সিঙ্গুলার, ভাগ হয়ে গেলে প্লুরাল। ঠিক আছে, ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। চলো প্র্যাকটিসের মাধ্যমে এটাকে আরো ভালোভাবে বুঝে নিই। আচ্ছা, লেটস ট্রাই সলভ করার চেষ্টা করি। কি বসাবো, ইজ বসাবো, আর আর বসাবো, তাই তো। ইজ আর আর দিয়ে আমরা ফিল আপ করবো। মাই ফ্যামিলি ইজ না আর রেস্টিং ইন দ্য রুমস। খেয়াল করো, আমি দেখো সেকেন্ড পয়েন্টে কি বলেছি এখানে, যদি এই যে দেখছো সেকেন্ড পয়েন্ট দেখো, অবজেক্টটা সেপারেটলি ইউজ হয়, অবজেক্টটা সেপারেটলি মানে আলাদা আলাদা ভাবে যদি ইউজ হয়, তাহলে কি হয়, এটা প্লুরাল হয়ে যাবে। তার মানে ডিভাইডেড মানেই বললাম প্লুরাল, প্লুরাল হয়ে যাবে। দেখো ভালো করে খেয়াল করো, মাই ফ্যামিলি, where is my cursor, I could not find, okay okay sorry, this is my car, okay, uh, sorry for that, okay, মাই ফ্যামিলি, দেখো ফ্যামিলি রেস্ট করছে, ঠিক আছে, রেস্ট করছে, ঠিক আছে, কিন্তু দেখো ইন দা রুমস মানে ফ্যামিলিটা আলাদা আলাদা রুমে, রুম কি করছে, রেস্ট করছে, রুম গুলো কিন্তু আলাদা। দেখো রুমস মানে পুরো ফ্যামিলি, ধরো কোনো জায়গায় হোটেলে গেছেন, তোমাদের ফ্যামিলি পুরো হোটেলে গেছো তোমরা, ঠিক আছে। এবার ধরো একটা রুমে তো সবাই থাকছো না, কেউ কেউ আলাদা আলাদা জায়গায় রয়েছো। তাহলে এই যে রুম গুলোতে তোমরা রয়েছো, অনেকগুলো রুমে অনেকজন রেস্ট করছে, তাহলে এখানে কি হয়ে গেল, তোমাদের পরিবারটাই কিন্তু ওখানে ভাগ হয়ে গেল, তোমাদের ফ্যামিলিটা ভাগ হয়ে গেল। দেন উই উইল ইউজ প্লুরাল, এটা তাহলে কি হবে, প্লুরাল হয়ে যাবে। প্লুরাল হলে কি হয়, সিঙ্গুলার হলে ইজ হয়, প্লুরাল হলে আর হয়।
অ্যাডভান্স পড়ছো নিশ্চয়ই এইসব সম্বন্ধে জ্ঞান আছে। তাহলে কি হবে এখানে আর হয়ে যাবে, হলো? তাহলে মাই ফ্যামিলি আর রেস্টিং ইন দ্য রুমস, তাহলে আমার ফ্যামিলি অনেকগুলো রুম বলেছে, তার রুমে কি করছে, রেস্ট করছে। আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট, দ্য ক্লাস ড্যাশ অ্যান্সারিং দ্য রোল কলস। দেখো রোল কলস, যখন তোমাদের স্কুলে তোমাদের টিচার রোল কল করেন, তখন কি সবাই মিলে বলেন, বলো তোমরা ইয়েস স্যার বা ইয়েস ম্যাম বলো? না, এক এক করে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো। সেখানে কিন্তু তোমাদের ওই যে রোল কলটা আলাদা আলাদা ভাগে তোমাদের ভাগ হয়ে গেল, তাহলে এখানে ডিভাইডেড হয়ে গেল ক্লাসটা। সেই জন্য এটা কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। দ্য ক্লাস আর অ্যান্সারিং দ্য রোল কলস। ওকে, এখানে আর হিসাবে বসাবো। আচ্ছা, অডিয়েন্স, অডিয়েন্স এনজয়িং দ্য ম্যাচ। আচ্ছা, অডিয়েন্স মানে হচ্ছে যারা দর্শক, তারা এনজয় করছে ম্যাচটা। ম্যাচ, কোনো একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে, ধরো ম্যাচটা এনজয় করছে কারা, অডিয়েন্সরা। তাহলে এই ম্যাচটা কিন্তু আমার এখানে কি, এটা সিঙ্গুলার ম্যাচ, একটাই ম্যাচ, সবাই এনজয় করছে, একসঙ্গে এনজয় করছে। তাহলে এখানে কোনো ডিভাইডের কোনো গল্পই নেই। তাহলে অডিয়েন্স ইজ এনজয়িং দ্য ম্যাচ। তোমরা নিজেরা ট্রাই করো একবার, ভিডিওটা স্টপ করে তোমরা একবার ট্রাই করো, তারপর শুরু করো, তাহলে তোমরা আরো ভালো ক্লিয়ার হবে। আচ্ছা, দ্য টিম, টিমটা ড্যাশ প্র্যাকটিসিং ইন দ্য নেটস। দেখো, দেখেছো তো, যেমন খেলোয়াড়রা খেলে এরকম, ধরো একটা গ্রাউন্ডের মধ্যে এরকম একটা, ধরো এই জায়গাটাতে নেট দেওয়া আছে, এখানে উইকেট আছে এদিক থেকে, ওকে, এই থেকে বলার বল করছে আর এখানে নেটে প্র্যাকটিস করছে। আচ্ছা বলো, পুরো টিম 11 জন কি একসঙ্গে প্র্যাকটিস করে? করে না, তাই তো? তাহলে কিন্তু এখানে ধরো তিনজন, একজন কিপার, একজন ব্যাটসম্যান, একজন বলার, কিংবা শুধু বলার ব্যাটসম্যান, কিংবা শুধু ব্যাটসম্যান, এখানে একটা মেশিন লাগানো থাকে যেটা থেকে বল বেরোয়, তাই তো? তাহলে সেরকম ভাবে কিন্তু ব্যবহার করতে পারে। তাহলে কিন্তু পুরো টিমটা আমার এখানে কি খেলতে আসছে, আসছে না। তাহলে কি হয়ে গেল, এই যে দেখছো এটা কি হয়ে গেল, আমার টিমটাকেই ভাগ করে দিল। নেটস, দেখো এটা প্লুরাল, নেটসে আলাদা আলাদা, নেটসে আলাদা আলাদা জন প্র্যাকটিস করছে। তাহলে কি হয়ে গেল, এখানে হয়ে যাবে টিমটা আর। তাহলে দ্য টিম আর প্র্যাকটিসিং ইন দ্য নেটস। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো, দ্য টিম, এটাও টিম, টিম কি এখানে আমার, দেখো প্র্যাকটিসিং ইন দ্য গ্রাউন্ড। দেখো পুরো একটা গ্রাউন্ড আছে, হলো যে পুরো গ্রাউন্ড, গ্রাউন্ডের মধ্যে পুরো টিম 11 জনই একসঙ্গে প্র্যাকটিস করছে। তাহলে সেটাই কি বলবো, তাহলে কি ওরা আলাদা হয়েছে? না, হয়নি, একটা গ্রাউন্ডের মধ্যে সবাই প্র্যাকটিস করছে। তাহলে কি হয়ে যাবে, এটা টিম ইজ প্র্যাকটিসিং ইন দ্য গ্রাউন্ড। তাহলে টিম ইজ হবে এখানে, বুঝতে পেরেছো? আচ্ছা, দ্য মব, মব মানে, মব মানে হচ্ছে ধরো খুব রেগে আছে এরকম জন থেকে বলা হয় মব। যারা ধরো কাউকে পেলে মেরে দেবে, ধরো কেউ যখন চুরি টুরি করে বা কোনো কিছু একটা পাবলিক প্লেসে কোনো কিছু ঘটনা ঘটে, দেখবে তাকে ধরার জন্য অনেকজন মিলে ধরে তাকে সবাই মিলে হয়তো মারছে। এই যে রেগে থাকা জনতা, এটাকে বলা হয় মব। তাহলে মব ড্যাশ রানিং ইন ডিফারেন্ট ডাইরেকশন, ডিফারেন্ট ডাইরেকশন, এখানে ডিফারেন্ট কথাটা বলেই দেওয়া হয়েছে, মানে চারিদিক থেকে দৌড়ে দৌড়ে আসছে, মানে একসঙ্গে নেই, সবাই আলাদা আলাদা করে দৌড়ে আসছে। ডাইরেকশনস আছে দেখো, তাহলে কি হয়ে গেল, এখানে দেখো এটা প্লুরাল আছে, তার মানে কি নিজেদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। তার মানে এখানে মব আর বলবে, ঠিক আছে, মব আর রানিং ইন ডিফারেন্ট ডাইরেকশনস। দেখো দ্য অডিয়েন্স লিভিং, প্রথমেই বললাম দেখো কোনো জায়গা থেকে বেরোনোর সময়, স্টেডিয়াম থেকে বেরোচ্ছে, স্টেডিয়াম থেকে বেরোচ্ছে, লিভ করছে, একা লিভ করবে না একসঙ্গে লিভ করবে, কোনটা করবে? সবাই এক এক করে, ধরো এখানে একটা গেট আছে, এইখান থেকে বেরোচ্ছে, একজন বেরোইলো, আরেকজন বেরোইলো, আরেকজন বেরোইলো, নাকি সব কটা এতজন যতজন ছিল সব কটা একসঙ্গে বেরিয়ে গেল? পারবে না তো, সব আলাদা আলাদা করে বেরোবে। তাহলে এখানে কি হবে, অডিয়েন্স কি হবে, আর লিভিং স্টেডিয়াম, দেখো আলাদা আলাদা করে বেরোচ্ছে, সেই জন্য কি হয়ে গেল, দেখো মাই ফ্যামিলি রুম গুলো আলাদা করে ভাগ করে নিচ্ছে, সেই জন্য হয়ে গেল প্লুরাল, আর সে বসলো। ক্লাস আর, অডিয়েন্স, ক্লাস আর অ্যান্সারিং দ্য রোল কলস। ওকে, অডিয়েন্স ইজ এনজয়িং দ্য ম্যাচ, ম্যাচটা এনজয় করছে অডিয়েন্স, তাই তো? একসঙ্গে সবাই মিলে একটাই ম্যাচ এনজয় করছে, তার জন্য হয়ে গেল সিঙ্গুলার। টিম প্র্যাকটিস করছে নেটে আলাদা আলাদা ভাবে, তাহলে হয়ে গেল প্লুরাল আর। আর যখন টিমটা একসঙ্গে গ্রাউন্ডের মধ্যে প্র্যাকটিস করছে তখন ইজ, তাই তো?
দ্য মব আর রানিং ইন ডিফারেন্ট ডাইরেকশন, মব গুলো চারিদিক থেকে দৌড়ে দৌড়ে আসছে, তাহলে কি হয়ে গেল আর। আর অডিয়েন্স ইজ লিভিং দ্য স্টেডিয়াম, ঠিক আছে, অডিয়েন্সটা স্টেডিয়ামে বেরিয়ে যাচ্ছে। দেখো বেরিয়ে যাওয়ার সময় কি হচ্ছে, এক এক করে বেরোচ্ছে, তাই ভাগ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে গেল আর। ওকে, থ্যাংক ইউ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে, এবং পরবর্তী ভিডিও আবার এই নাউনেরই অ্যাডভান্স টপিকের দ্বিতীয় পার্ট নিয়ে আসবো, ঠিক আছে। অনেক টপিক, অনেক কনসেপ্ট আছে, আস্তে 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 শিখবো আমরা সবকিছু। ঠিক আছে, থ্যাংক ইউ।